নেক্সট আসছি পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ সমূহ। পৃথিবীর যে ভূমিরূপ সমূহ সেগুলোকে 10টা ক্রমে ভাগ করা যায়। বিভিন্ন যে ভূবিজ্ঞানী বা বিভিন্ন যে ভূমিরূপ বিশেষজ্ঞরা রয়েছেন তারা ওনারা পর্যায়ক্রমিক গঠন অনুযায়ী পৃথিবীর সমস্ত যত রকমের ভূমিরূপ হয় সমস্তগুলোকে ভাগ করেছেন বিভিন্ন শ্রেণীতে। এবার এর মধ্যে এই 10টা শ্রেণীর মধ্যে প্রথম থেকে তৃতীয় যে শ্রেণী তার অন্তর্ভুক্ত যে সমস্ত প্রক্রিয়া সেখানে অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সেই সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয়। আর বাকি চতুর্থ থেকে দশম যে ভূমিরূপগুলো রয়েছে, চতুর্থ থেকে দশম শ্রেণীর অন্তর্ভুক্ত যে ভূমিরূপগুলো রয়েছে সেগুলো সমস্তই বহির্জাত প্রক্রিয়ার ফলে গঠিত হয়। এবার এই ক্রম পর্যায়ের বিভিন্ন ভূমিরূপগুলোর দিকে যদি আমরা তাকাই, প্রথম ক্রম পর্যায়ের ভূমিরূপ কি কি? মহাদেশ, মহাসাগর আর পাত। দ্বিতীয় ক্রম পর্যায়ের ভূমিরূপ তাহলে কি কি? না পর্বত, মালভূমি, সমভূমি, ঢাল এবং আরও অন্যান্য যে ভূমিরূপগুলো রয়েছে এই জাতীয় সেগুলো। আর তৃতীয় ক্রম পর্যায়ের ভূমিরূপ হচ্ছে ভাত, চ্যুতি, আগ্নেয়গিরি ইত্যাদি, মাঝারি আকারের যেগুলো ভূমিরূপ। এবার এই সমস্ত ভূমিরূপগুলো খেয়াল করলে আমরা দেখতে পাবো এইগুলো তৈরিতে কখনোই কিন্তু কোনো বহির্জাত শক্তি কাজ করে না। মহাদেশ, মহাসাগর, পাত, পর্বত, মালভূমি, সমভূমি, ভাত, চ্যুতি এই যাবতীয় ভূমিরূপগুলো কিন্তু একমাত্র গঠিত হয় পৃথিবীর অন্তর্জাত বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। এরপর চতুর্থ থেকে দশম যে ক্রম পর্যায়, চতুর্থ থেকে দশম ক্রম পর্যায়ের ভূমিরূপগুলো আমরা যদি খেয়াল করি, যেমন গিরিখাত, ডেল্টা, ঝুলন্ত উপত্যকা, ড্রামলিন, এগুলো কিন্তু সমস্তই বিভিন্ন বহির্জাত শক্তির প্রভাবে গঠিত হয়। অর্থাৎ যেগুলো বহির্জাত শক্তি, নদী, তারপরে হিমবাহ, বায়ু ইত্যাদির ক্ষয় কাজ, সঞ্চয় কাজ ইত্যাদির ফলে এই গিরিখাত, ডেল্টা বা ঝুলন্ত উপত্যকা এই জাতীয় ক্ষুদ্র আকারের ভূমিরূপগুলো গড়ে উঠতে দেখা যায়। অন্তর্জাত প্রক্রিয়ার প্রথম গুরুত্বপূর্ণ যে ভূমিরূপ নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে পর্বত। পর্বত পড়তে গেলে প্রথমেই যেটা জিজ্ঞাস্য সেটা হচ্ছে পর্বত কাকে বলে। কাকে আমরা পর্বত বলবো? না সমুদ্রপৃষ্ঠ থেকে 900 বা 1000 মিটারের বেশি উঁচু হতে হবে। 900 বা 1000 মিটারের উঁচু ভূমিরূপ বহুদূর পর্যন্ত বিস্তৃত এবং অবশ্যই বহু শৃঙ্গ বিশিষ্ট হলে, বন্ধুর শিলাময় হলে তখন তাকে আমরা পর্বত বলবো। পর্বতের উদাহরণ কি? অবশ্যই ভারতে হিমালয়, সাতপুরা, নারকোন্ডাম ইত্যাদি হচ্ছে পর্বতের উদাহরণ। এবার আসছি পর্বতের প্রকারভেদ। কত রকমের পর্বত হতে পারে? না আমরা এগুলো ছোট থেকে পড়েছি। ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত, স্তূপ পর্বত। প্রথম আসছি ভঙ্গিল পর্বতে। কাকে আমরা ভঙ্গিল পর্বত বলবো? না প্রবল ভূ আলোড়নের প্রভাবে, এক্ষুনি আমরা পড়ছিলাম যে গিরিজনী আলোড়নের প্রভাবে ভঙ্গিল পর্বত গঠিত হয়। তাহলে প্রবল ভূ আলোড়নের ফলে যখন কোনো একটা নরম পাললিক শিলা, ভূত্বকের কোনো একটা নরম শিলা যখন ভাঁজ খেয়ে আস্তে আস্তে উত্থিত হতে থাকে এবং খাড়া ঢাল বিশিষ্ট একটা পর্বত গঠন করে, তখন তাকে আমরা বলবো ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতের উদাহরণ হিমালয়, আল্পস ইত্যাদি। এবার এই ভঙ্গিল পর্বতকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত আর একটা হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। নেক্সট আসছে আগ্নেয় পর্বত। কাকে আমরা আগ্নেয় পর্বত বলবো? না কোনো একটা জায়গায় যদি আগ্নেয়গিরির থেকে অগ্নুদ্গম হয়, সেই আগ্নেয়গিরির অগ্নুদ্গমের সময় ভূপৃষ্ঠের উপরে ম্যাগমা যখন লাভারূপে বেরিয়ে আসে, তারপর সেটা যখন ভূপৃষ্ঠের উপর ঠান্ডা হয়ে শক্ত হয়ে আস্তে আস্তে জমাট বেঁধে একটা পর্বত গঠন করে, তখন তাকে বলবো আমরা আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতের উদাহরণ কি? ফুজিয়ামা, ভিসুভিয়াস, নারকোন্ডাম ইত্যাদি হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। 3 নম্বরে আসছে স্তূপ পর্বত। স্তূপ পর্বত হচ্ছে যখন ভূ আলোড়নের ফলে কোনো একটা অংশে যদি ফাটল থাকে, সেই ফাটল বরাবর সেই ফাটলের পার্শ্ববর্তী অংশ বা দুটো ফাটলের মধ্যবর্তী অংশ উত্থিত হয়ে যায়, বা কোনো একটা ফাটলের দুপাশের যদি ভূমিরূপ উত্থিত হয় বা নিচু হয়ে যায়, মধ্যবর্তী অংশ সেক্ষেত্রে উঁচু হয়ে অবস্থান করে, তখন মাঝের ওই যে অংশ খাড়াভাবে উঠে পর্বত গঠন করবে তাকে আমরা বলবো স্তূপ পর্বত। স্তূপ পর্বতের উদাহরণ কি? সাতপুরা, ভোজ, ব্ল্যাক ফরেস্ট ইত্যাদি। শেষ হচ্ছে ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বত হচ্ছে হয়তো পৃথিবীতে
একটা উচ্চভূমি ছিল, যেটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে হয়ে তার নিচের যে কঠিন শিলা সেটা অবশিষ্ট আকারে পড়ে থাকছে, তখন সেটাকে আমরা বলবো ক্ষয়জাত পর্বত। ক্ষয়জাত পর্বতের উদাহরণ হচ্ছে ভারতের আরাবল্লী, সিয়েরা নেভাদা, অ্যাপালেশিয়ান, এগুলো হচ্ছে ক্ষয়জাত পর্বতের উদাহরণ।